কংগ্রেস দিল্লি হাইকমান্ড জানিয়ে দিল যে তারা একলা চলবে। দেখুন, কংগ্রেস যদি তাদের হাইকমান্ড যদি বলে থাকেন তারা একলা লড়বেন এবং 294টা আসন বা যাই হোক তারা একলা লড়বেন, এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। যে কোনো রাজনৈতিক দলের অধিকার রয়েছে তাদের নিজেদের রণকৌশল সম্পর্কে তাদের সিদ্ধান্ত নেওয়ার। ফলে এই নিয়ে আমাদের কোথাও কোনো বক্তব্য নেই। আর একটা সময় কংগ্রেস যখন সিপিএমের হাত ধরেছিল সেটাই আমাদের কাছে বিস্ময়কর ছিল, কারণ এই সিপিএমের অপশাসন, সিপিএমের সন্ত্রাস, বিপুল সংখ্যক তখন অবিভক্ত কংগ্রেস কর্মীদের হত্যা, পরবর্তীকালে তো তৃণমূল কংগ্রেসের জন্ম। তো কংগ্রেস কি করে সিপিএমের হাত ধরেছিল এবং সিপিএম নিজেদের অস্তিত্বের সংকটে কংগ্রেসকে ব্যবহার করত, তো এটাই ছিল বিস্ময়কর। তো আজ যদি কংগ্রেস বলে থাকে যে তারা এককভাবে লড়বে, এর উপর দাঁড়িয়ে আলাদা কোনো মন্তব্য নেই। তাদের পূর্ণ অধিকার আছে, তাদের দল কীভাবে লড়বে, এককভাবে লড়বে বা যাই করবে, সেটা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে। এই বাজেট কি আক্ষরিক অর্থেই কল্পতরু বাজেট? বাজেট নিয়ে একটি শব্দ বলবো না, যা বলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। এই বাজেটের তো একটা বড় অংশ একটা সামাজিক প্রকল্পগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিরোধীরাও প্রশ্ন তুলছে। স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রতিক্রিয়া তো একটা ডিমান্ড করে। স্বয়ং মুখ্যমন্ত্রী বসে তার উত্তর দিয়েছেন, ফলে এখানে আলাদা করে বলার কোনো জায়গাই নেই। না, আবারও তো বিরোধী দলগুলো ইতিমধ্যে বলতে অনেক দাঁড়াও অনেক প্রতিক্রিয়া দিয়েছে। আপনারা ভাতা কিভাবে এত টাকা আসবে, রাজ্যের আয় কত, এগুলো নিয়ে প্রশ্ন বিরোধী দলকে তো ভাবতে হবে না এগুলো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেবেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় আয়টা নিশ্চিত করেই তো তারপর তিনি দেবেন। আর বিরোধীদের তো এই ব্যাপারে কোনো দায় দায়িত্ব ব্যাপারে নেই, কারণ তারা এখনো বিরোধী, এরপরে আরও কম সংখ্যক বিধায়ক নিয়ে বিরোধী। ফলে অকারণ এসব নিয়ে কেন মাথা ঘামাতে যাচ্ছে? বাজেট কীভাবে হবে, কোথা থেকে টাকা আসবে, কোন কোন খাতে উন্নয়ন হবে, এগুলো রাজ্য সরকার করবে, বিরোধীরা দেখবেন। এর বাইরে তো ওদের কাজ নেই, অকারণ মাথা ঘামাচ্ছে কেন? বিরোধীরা বলছে যে এই বাজেটে কর্মসংস্থানের বিষয়টা বিপুল সংখ্যক কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা দিয়ে সেই কর্মসংস্থান এবং বাকিদের আগলে রাখা। যেভাবে একটুখানি খতিয়ে কাগজগুলো দেখলেই দেখবে যে পরিমাণ এখানে সম্পদ সৃষ্টিতে, পরিকাঠামো সৃষ্টিতে যতখানি লগ্নি রয়েছে, বরাদ্দ রয়েছে, কর্মসংস্থান সৃষ্টিতে বরাদ্দ রয়েছে, সেগুলো নজিরবিহীন কাজ হয়েছে। প্লাস বিভিন্ন সমাজের শাখা প্রশাখায় যারা রয়েছেন তাদের প্রয়োজন মতো যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিপুল বৈষম্য সত্ত্বেও রাজ্য সরকারের জেনারেট করা ফান্ড থেকে বিভিন্ন পেশার মানুষকে, সমাজের বিভিন্ন শাখার মানুষকে যেভাবে তিনি আর্থিক সামাজিক সুরক্ষা দিয়েছেন, ফলে এই নিয়ে বিরোধীদের কোনো কথা বলার আর কোনো জায়গাই নেই। এমনকি যাদের এখনও চাকরি পেতে দেরি হচ্ছে তাদের জন্য প্রকল্প এবং তারাও যাতে মাসে একটি খরচ পান তার ব্যবস্থা করা হয়েছে। তো সুতরাং এখানে দিশাহীন, ভয় পেয়ে গেছে বিরোধীরা। এই বাজেটে মানুষ এতভাবে উপকৃত যে বিরোধীদের সামান্য কিছু, যারা বিরোধীদের ভোট দিতেন তারাও তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরই ভোট দেবেন, কারণ এই বাজেটটা ভোটের ঊর্ধ্বে, এই বাজেটটা জীবনের পাশে দাঁড়াবার বাজেট। ফলে বিরোধীরা ছত্রভঙ্গ, দিশাহীন, মানসিক অবসাদগ্রস্ত ভেবে পাচ্ছে না কি বলবে। বিরোধীরা তো বলছে যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা যে বাড়ানো হচ্ছে বা দেওয়া হচ্ছে, এর সাথে সামাজিক বা অর্থনৈতিক কোনো কারণ নয়, সেফ রাজনীতি, তৃণমূল ভোট বৈতরণী পার হওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার আরও উত্তর। আচ্ছা, এটা ধরা যাক বিরোধীরা বললেন যে লক্ষ্মীর ভাণ্ডার এটা অমুক, তো এটা আমায় কেন উত্তর দিতে হবে? আপনারা কেন জিজ্ঞেস করলেন না যে আপনাদের রাজ্যে তাহলে আপনারা করছেন কেন? তো আপনাদের তাদের জিজ্ঞেস করার কথা, আপনি আমায় জিজ্ঞেস করছেন কেন? সারা বাংলায় সর্বস্তরের মহিলাদের নিজস্ব আর্থিক অধিকার এবং আর্থিক স্বাধীনতার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করেছিলেন। তখন তো এরা সব বিরোধিতা করেছিল, মা বোনেদের অপমান করত। তারপর দেখা গেল সবাই নকল করছে নিজের নিজের রাজ্যে নানা রকমভাবে। বিহারে আগে কি করেছে?
বিহারে দুম করে এতগুলো টাকা দেবো বলে এখন তো সে টাকা দিচ্ছে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা দেবেন বলেছেন প্রত্যেককে সরকার সেটা দিচ্ছে। তো সেটা যদি বেড়ে থাকে, মা বোনেদের হাতে যদি টাকা, বাড়তি টাকা হাতে পৌঁছয়, তাতে বিরোধী দলের এত গাত্রদাহ কেন? বিরোধীরা নিজের বাড়িতে গিয়ে নিজেদের বাড়ির মহিলাদের বলুক নিও না, তাহলে 4টে টাকা বাঁচে। বিরোধী দলনেতা বলছেন, এই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলছেন যে এই ধরনের মহিলাদের প্রকল্প মানে বিজেপি শাসিত রাজ্যে নতুন কিছু নয়, 21টি বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের জন্য এরকম একাধিক প্রকল্প রয়েছে। যদি ওরা ক্ষমতা আসে তাহলে 3000 টাকা করে দেবে নাকি? ওরা স্ববিরোধী, সম্পূর্ণভাবে দিশাহীন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার চালু করার পর প্রথমে এরা বিরোধিতা করেছিল। এরা তো বলেছিল মা বোনেরা নেবেন না, ভিক্ষা। তারপর মা বোনেদের সাড়া দেখে যখন বুঝেছে এটা মা বোনেদের সামাজিক অর্থনৈতিক অধিকার রক্ষার, তখন নিজেদের রাজ্যে সেগুলোকে শুরু করছে, নিজেদের রাজ্যে চালু করছে। এখন বড় বড় কথা বলছে এত দেব অত দেব। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। যদি ক্ষমতা থাকে তাহলে যারা সমালোচনা করছেন তারা নিজের বাড়িতে বলুন আমরা কেউ এগুলো নেব না। আগে নিজের বাড়ির লোকদের রাজি করান না নিতে, তারপর বাইরে বড় বড় কথা বলবেন। শুভেন্দু অধিকারী বলছেন যে এই বাজেটে স্পষ্ট সরকারের যাওয়ার সময় হয়ে গেছে, এবার হীরক রানী বাই বাই। একটা সম্পূর্ণ মানে অবান্তর দিশাহীন মন্তব্য। এই বাজেট হচ্ছে যুগান্তকারী বাজেট, বাংলার পুনরুজ্জীবনের সম্পূর্ণ একটা প্রতিফলন, মা মাটি মানুষের বাজেট। এবং তাতে এত সমাজের এত বড় একটা, ভাবতে পারেন যারা ওই ডেলিভারি বয় তাদের পর্যন্ত স্বাস্থ্য সাথীর আওতায় আনা হচ্ছে, যারা আশাকর্মী থেকে শুরু করে কত শাখা কত পেশার মানুষ, সিভিক গ্রিন পুলিশ, কত শাখার কত পেশার মানুষ, এমনকি যিনি কাজ পাননি তাদের পর্যন্ত আর্থিক সুরক্ষার ব্যবস্থা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের আসন 250 ক্রস করে 60-70 এগোচ্ছে, তাতে সেটা বুঝতে পাচ্ছেন, এই অনুরণনটা বুঝতে পাচ্ছেন বিরোধী দলগুলি। তাই জন্য এখন এই প্রলাপ বকা শুরু হয়েছে। এখানে একটা শুভেন্দু অধিকারী বলছে যে মে মাসে আমরা পূর্ণাঙ্গ বাজেট করব, পেটে ভাত হাতে কাজ। দেখুন, এগুলো আগে যেগুলো বড় বড় কথা বলছে না বিজেপি নেতারা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আগে নিজেরা যে রাজ্যে আছে সেখানে করে দেখাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট টুকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি টুকে তো ওই সরকারগুলো চলছে, তাদের আবার বড় বড় কথা। গোহারা হারবে, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন, সেখানে পরিবর্তন হবে না। পরিবর্তনটা হবে শুধু বিরোধী পক্ষে। কারণ বিরোধী দলনেতা এইটা স্বীকৃতি পাওয়ার জন্য যে কজন এমএলএ দরকার, সেই এমএলএর সংখ্যাটাও এবার বিজেপি পাবে না। রাজ্যপাল আজকে বাজেটের ভাষণ অসম্পূর্ণ রেখেই বেরিয়ে গেলেন। বিরোধী দলনেতা বলছেন যে ঘাটাল প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য থাকায় তিনি ভাষণ পাঠ মাঝেই থামিয়ে দিয়েছেন। 4.5 মিনিট বলেছেন। উনি কি শুভেন্দু অধিকারী কি রাজভবনের পিআরও না রাজ্যপালের সেক্রেটারি? রাজ্যপালের দিল্লি যাওয়ার কথা ছিল শিডিউল টাইম, তিনি সেই জন্য খানিকটা পড়ে বাকিটা রেখে বেরিয়েছেন রীতি অনুযায়ী। তার যদি কোথাও নোট অফ ডিসেন্ট দেওয়ার ব্যাপার থাকতো, এটা জেনে রেখে দিন শুভেন্দু অধিকারী, এই বয়ানটা তো তার কাছে তিনি তো আগে দেখেছেন। ওনার যদি কোনো নোট অফ ডিসেন্ট দেওয়ার থাকতো তাহলে তো সেটা লিখিত আগেই আসতো, সেটা বাজেটটা ছাপতে যাওয়ার আগে চলে আসতো। দুই হচ্ছে, তিনি সেটা নিজে বলেও দিতেন। শুভেন্দু অধিকারী বা বিজেপির কোনো নেতা রাজভবনের পিআরও নন আর রাজ্যপালের সেক্রেটারিও নন। ফলে তারা যেন ভুলভাল বিভ্রান্তি না ছড়ান। রাজ্যপাল মহোদয় দিল্লি যাওয়ার ছিল, তিনি সেই কারণেই তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে আগে যুবশ্রী ছিল, এখন যুবসাথী, আগের প্রকল্পের অপমৃত্যু ঘটেছে। দেখুন, নথি না পড়ে, কাগজপত্রগুলো না পড়ে কেউ যদি আবোল তাবোল কথা বলে, তাহলে সেটা সম্পূর্ণভাবেই তাদের মানসিক হতাশা, বিভ্রান্তি, অবসাদ তার লক্ষণ। এই যে যুবসাথী, এটা দেখে ডিস্টার্বড হয়ে গেছে বিজেপি, গোটা বাজেট দেখেও ডিস্টার্বড হয়েছে। সেই কারণে এই ধরনের অবান্তর কথা, একটু কাগজের নথিগুলো পড়তে বলুন না। এক্ষেত্রে বলছে যে আগস্টে চালু হওয়ার কথা যুবসাথী, ভোট অন অ্যাকাউন্ট
বাজেটে ভোটের পরের প্রকল্পের ঘোষণা কিভাবে? বেশ করেছে, যা করার আছে করে দিক। যেটা একজন সরকারের অভিমুখ, একটা সরকারের অভিমুখ, যে সরকারের একটা অভিমুখ আমরা এইগুলো করব পর্যায়ক্রমিক, সেটা যদি সরকার প্রকাশ করে থাকেন, করেছে। তো ভোটের মুখে রেলমন্ত্রীকে দিয়ে একটা চিঠি লিখিয়ে এনে 4টে ট্রেনের নাম লিখিয়ে আনার সময় খেয়াল রাখছে না, দেখ কেমন লাগে। বলছি যে একটা টেকনিক্যাল একটা প্রশ্ন, রাজ্য সরকারের যেটা দাবি যে মানে তারা যেটা ছাপিয়ে যেটা দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে উন্নয়নের খাতে তারা যে বরাদ্দ রেখেছিলেন তার থেকে 33% কম খরচ করেছেন। তুমি একটা কাজ করো, তুমি কালকে সকালবেলা 10টা নাগাদ অমিত মিত্রকে একটা ফোন করে নিও। এই যে ডিটেলটা, এই যে সম্পদ সৃষ্টি পরিকাঠামো, এ ব্যাপারটা ডক্টর অমিত মিত্র কাল একটা 10টা নাগাদ অমিতদাকে ফোন করে। কুণাল দাস যতবারই বাংলায় অমিত শাহ এসছেন বারবার বলেছেন যে 220টা আসন পেয়ে তারা ক্ষমতায় আসবে, কিন্তু আজকে শুভেন্দু অধিকারী বলছেন 177 আসন পেয়ে তারা বিধানসভায় আসবে। তাহলে কি অমিত শাহের টার্গেট কমে গেল? বিরাট সমস্যার ব্যাপার। ওরা জানে ওদের 30 পার করা সমস্যার, বিরোধী দলনেতা পোস্টটার জন্য 30টা এমএলএ চাই, সেইটা পাওয়া সমস্যার। আপকি বাদ 200 পার বলেছিল, 77-এ আটকে গেছিল, এখন কমে 60। একবার এসে বলছে আমি এত পাবো, বিরোধী দলনেতা তার থেকে কমিয়ে দিচ্ছেন। আর একজনকে জিজ্ঞেস করুন, আর একটা, এই ছত্রভঙ্গ, দিশাহীন মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট এবং বাংলার স্বার্থে লড়াইকে যে উচ্চতায় নিয়ে গেছেন, বাংলার উন্নয়নের বাজেট আর বাংলার অধিকারের লড়াইকে যে উচ্চতায় নিয়ে গেছেন, নাগরিকদের অধিকার, ভোটাধিকার রক্ষার অধিকারকে যে উচ্চতায় নিয়ে গেছেন, বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কমিশন বলা সত্ত্বেও ইআরওর বিরুদ্ধে এফআইআর করা হয়নি, বসিরহাটের বিডিওর বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচন কমিশন তার নির্দেশ অমান্যর অভিযোগে মুখ্য সচিবকে নিয়ে কড়া চিঠি দিয়েছে। এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। মুখ্য নির্বাচন কমিশনার বিজেপির লোক, বিজেপির দালালি করছেন, বিজেপির এজেন্সি নিয়েছেন, বিজেপির মর্জি মতো কাজ করার চেষ্টা করছেন। এই ব্যাপারটা রাজ্য সরকার প্রশাসন, এই কমিশন যে অফিসারদের ট্রেনিংয়ের জন্য যেতে বলেছিল এবং রাজ্য যে তালিকা পাঠিয়েছিল সেটা তো খারিজ হয়ে গেছে, এবং তার ফলে আজকে স্বরাষ্ট্র সচিবকে দিল্লি যেতে হলো। মানে এটা এই কমিশন ডিস্টার্ব করছে, বিজেপির কথায় ডিস্টার্ব করছে। একটা স্টেটের হোম সেক্রেটারি, তাকে বলছে অন্য রাজ্যে পর্যবেক্ষক হয়ে যাও। কিন্তু যে শুনবে সেই বুঝবে, কি হয় নাকি কখনো? বাংলা হোম সেক্রেটারি, স্বরাষ্ট্র সচিব, তাকে বলছে অন্য রাজ্যে পর্যবেক্ষক হয়ে যাও। তার উদ্দেশ্যটা তো বোঝাই যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনকে ডিস্টার্ব করা। আজ রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলছেন যে অনুপ্রবেশকারীদের লালন পালন করার জন্য এখন সুপ্রিম কোর্টে ছুটে যেতে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে। অনুপ্রবেশ রক্ষার দায়িত্ব প্রধানমন্ত্রীর সরকারের, বিজেপির সরকারের, কেন্দ্রীয় সরকারের, স্বরাষ্ট্রমন্ত্রীর, বিএসএফের। সীমা বিএসএফ দেখে। ত্রিপুরায় ঢুকলো কি করে? ও তো নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন। ওখানে রোহিঙ্গা ধরা পড়েছে আগরতলা স্টেশন থেকে, অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে। আপনারা সীমান্ত রুখতে পারছেন না। কোনো অবৈধ ভোটারকে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লড়াই নয়। আমাদের বক্তব্য, একজনও বৈধ ভোটারকে আমরা বাদ দিতে দেব না। 2, অন্য রাজ্য থেকে বা এদিক ওদিক থেকে বিজেপি যে যত এখানে কপি পেস্ট করে অন্য জায়গার ভোটার লিস্ট থেকে অবৈধভাবে লোক ঢোকাবার, আমরা একজন অবৈধ ভোটার ওখানে রাখতে দেবো না। বৈধ ভোটার কাটতে দেবো না, অবৈধ ভোটার রাখতে দেবো না। সেটাতে ওনাদের গায়ে ফসকা পড়ছে। আর লোক ওখানে দাঁড়িয়ে, সংসদে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করছেন। তার কারণ, গোটা দেশে তৃণমূল কংগ্রেসকে ভয় পায় বিজেপি। নরেন্দ্র মোদীর মাথা ব্যথা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বিকল্প মুখ। মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে মুখ। নরেন্দ্র মোদী যখন চুল কাটতে বসেন না, নাপিতকে কানে কানে জিজ্ঞাসা করেন, স্যার মমতা দিদি কা ক্যা হাল হ্যায়, মমতা দিদি कैसे है? তো 2-3 বার জিজ্ঞেস করার পর নরেন্দ্র মোদী রেগে জিজ্ঞেস করেন, আরে তুম বারবার মমতা দিদি কিউ কর রে হো? তখন বলে, না আসলে ওই নামটা শুনলেই আপনার চুল খাড়া হয়ে যাচ্ছে, আমার কাটতে সুবিধা হচ্ছে। এই হাল হয়েছে নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী যখন অনুপ্রবেশ নিয়ে রাজ্যসভায় বলছেন, বিরোধী দলনেতা এখানে বলছেন যে রাজ্যে কাঁটাতারের বেড়া নেই, রাজ্যে জমি দিচ্ছে না, অনুপ্রবেশ ঘটছে সেজন্যই ব্যাপক হারে, এর দায় রাজ্য সরকারের। প্রথম প্রশ্ন, ত্রিপুরায় তাহলে হচ্ছে কি করে?
ত্রিপুরায় আগরতলা স্টেশনে কি করে রোহিঙ্গা ধরা পড়লো, ত্রিপুরায় কি করে অবৈধ বাংলাদেশি ধরা পড়লো, এখানে বিপুল জায়গায় কাঁটাতার দেওয়া আছে, অনেক জমি দেওয়া আছে, সেখানে এখনও কাঁটাতারের কাজ করতে পারছে না, বিএসএফ করেনি, ফেলে রেখেছে। এবং এমন অভিযোগ আসছে যেখানে কাঁটাতার রয়েছে, বিএসএফ ক্যাম্পও রয়েছে, তাহলে সেখান থেকে ঢুকছে কি করে? ফলে এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। কাকুলিয়ায় যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে লালবাজার অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। এটা তো আজকে মিছিল করেছেন ওইখানে। তাদের বিষয়। ল অ্যান্ড অর্ডার একেবারে তলানিতে ঠেকেছে এরকম সারা দেশের মধ্যে সব থেকে ভালো ল অ্যান্ড অর্ডার, নাগরিক সুরক্ষা, মহিলাদের সুরক্ষা, সেটা পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে আইন শৃঙ্খলায় শ্রেষ্ঠ। আগের বাম জমানার জঙ্গলের রাজত্ব এখন নেই। ওপাশে অন্য রাজ্যে যা চলছে সেগুলো এখানে সেই সমস্ত অপকর্ম এখানে চলে না। সামাজিক যে দু চারটে বিচ্ছিন্ন অপরাধ হয় সেখানে পুলিশ সংবেদনশীল, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। দাদা, ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে সিও অফিসে অনেক বাংলাদেশিদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে বলা হয়েছে। মানে বহু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যাদের ইন্ডিয়ান ভোটার কার্ড ছিল, গত 6 মাসে দেখা গেছে যার সংখ্যা 3000। কোথায় 11 কোটি লোক, আর তার মধ্যে কে কোথায় একটা মানে অভিযোগও যদি ধরি 3000, এটা কোনো রেশিও হলো? ঢুকলো কি করে? অবৈধ বাংলাদেশি যদি ঢুকে থাকে ঢুকলো কি করে? কবে ঢুকেছে? 2011 পরে ঢুকেছে না 2011 আগে ঢুকেছে? এই যে জগন্নাথ সরকার, বিজেপির এমপি রানাঘাটের, তিনি তো প্রকাশ্যে বলেন আমরা ক্ষমতায় এলে সীমান্ত তুলে দেবো, কাঁটাতার ভেঙে দেবো, সবাই যাতায়াত করবে। তো এদের কোনো দায় দায়িত্ব নেই। আর পাসপোর্ট ইস্যু করে তো ইয়ের লোক, কেন্দ্রীয় সরকারের দফতর। সীমান্ত পাহারা দেয় কেন্দ্রীয় সরকার, পাসপোর্ট ইস্যু করে কেন্দ্রীয় সরকার, আর কৈফিয়ত দেবে রাজ্য সরকার। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে ডিএ মামলার যে রায়, যদি নতুন সরকার আসে তাহলে কেন্দ্রীয় হারেই তাদেরকে ডিএ দেওয়া হবে নতুন সরকারের। শ্রমিক ভট্টাচার্য আগে বলুন যে বিজেপি শাসিত যে রাজ্যগুলোয় পেনশন নেই কর্মচারীদের, সেখানে আপনারা পেনশন চালু করবেন কিনা? বাংলায় তো পেনশন আছে, বাংলায় ডিএ এবং পেনশন দুটোই আছে। কেন্দ্রীয় সরকার 2 লক্ষ কোটি টাকা দেয়নি, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় অন্য সমস্ত কর্মসূচি বহাল রেখেও সাধ্যাতীতভাবে ডিএও দিচ্ছেন, পেনশনও দিচ্ছেন। তাহলে বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে যদি তুলনা হয়, তাহলে যেখানে যেখানে পেনশন বন্ধ হয়ে গেছে, পেনশন নেই, তাহলে শ্রমিক ভট্টাচার্য আগে ঘোষণা করুন যে ওখানে পেনশনও চালু করতে হবে বিজেপি শাসিত রাজ্যে। এই সংগ্রামী যৌথ মঞ্চ আবার রবিবার মিছিলের ডাক দিয়েছে, প্রতিবাদ মিছিল। তাদের যে 4% ডিএ দেওয়া হচ্ছে, তারা বলছে 40-এর মধ্যে 4% ডিএ দিয়ে আদতে কি হবে? ওনারা বলুন না, অন্য রাজ্যে কেন্দ্রের সঙ্গে সমান মানে রেশিও এবং এখানে পেনশন বন্ধ বাকি রাজ্যের মতো, তাহলে ওনারা অ্যাকসেপ্ট করবেন? তাহলে পেনশন বন্ধ। ভারতবর্ষের বহু রাজ্যে কেন্দ্রের সমান ডিএ দিচ্ছে, কিন্তু পেনশনটা বন্ধ করে দিয়েছে। এবং পেনশন বন্ধ করলে বিপুল টাকা রাজ্য সরকার বেঁচে যাচ্ছে, অন্য কাজে লাগাতে পারছে। তো এরা যখন বলছেন এইটা চাই, আরও বাড়াতে হবে, তাহলে এটা তো বলছেন না যে অন্য রাজ্যে পেনশন নেই। তাহলে ওনারা বলুন আমরা পেনশন চাই না। দাদা আর একটা, শুভেন্দু অধিকারী বলছে যে গোয়াতে তৃণমূল কংগ্রেস বলেছিল মহিলাদের 5000 টাকা দেবো, এখানে মাত্র 1500 টাকা। তাহলে কি বাংলার মহিলাদের গুরুত্ব কম? কারণ 1500 টাকাতেই তারা ভোট দিয়ে দেবে। জনসংখ্যা একটা বড় ব্যাপার। প্রত্যেক জায়গার তার নিজস্ব রাজস্ব আদায় থেকে জনসংখ্যা, গোটা বিষয়টা আলাদা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাড়াতে যাচ্ছেন, কেন্দ্রীয় সরকার 2 লক্ষ কোটি টাকা দেয়নি, যদি সেই টাকাটাও দিত তাহলে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় আরও বাড়াতে পারতেন। তো সুতরাং এই ধরনের প্রশ্নগুলোর কোনো যৌক্তিকতাই নেই। বলছি যে সবসময় দেখা যায় যে আদালতের যে পক্ষের জয় হয় সেখানে মিষ্টি বিলি হয় ইত্যাদি। তো এটা সাংবাদিক হিসেবে, দীর্ঘ রাজনীতিক বিশ্লেষক হিসেবে 26-এর পর মিষ্টিমুখ কারা করেছে? দেখুন, 26-এ ভোটের গণনার দিন মিষ্টিমুখ, আবির খেলা, এগুলো তো তৃণমূল কংগ্রেস করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 4র্থবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শপথ অনুষ্ঠান হবে, তারপর সেরকম অনেক কাজ, বিরাট কাজ। তো মিষ্টিমুখ তো তৃণমূল কংগ্রেস করবে, বাংলার মানুষ করবে। সবচেয়ে বড় কথা, যত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সুফল পান,
তারা সবাই মিষ্টি মুখ করবেন। মাদ্রাসা ঐক্যমঞ্চ তাদের তুমি তো খেও। বেতন বৃদ্ধি ও ছাত্রছাত্রীদের সরকারি স্কুলে যাওয়ার সুযোগ সুবিধার দাবিতে নবান্ন অভিযানে নেমেছিল, আজকে পুলিশ আটকে দিয়েছে। অন্যদিকে প্যারা টিচারদের সংগঠনও আজকে নবান্ন অভিযানে নেমেছিল, তাদেরকেও পুলিশ আটকে দেয়। পুলিশ আটকে দেয় মানে কি? দরজা খুলে দিয়ে উপরে ছাদে উঠতে দেবে? এদের প্রত্যেকেরই অভিযোগ হচ্ছে তাদের দাবি পূরণ হচ্ছে না দীর্ঘদিনের। সব দাবি একসঙ্গে পূরণ হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা কিন্তু স্বাদ এবং সাধ্য দুটো আলাদা আছে। যারা আন্দোলন করছেন, ধরুন প্যারা টিচার, তাদের তো আজকে সাধ্যমতো যতটা সম্ভব আশাকর্মী থেকে প্যারা টিচার, গ্রিন পুলিশ, সিভিক পুলিশ, আরও বিভিন্ন ক্ষেত্রে যতটা পেরেছেন বাড়িয়েছেন। এখন কেন্দ্রীয় সরকার এরা যখন আন্দোলন করেন, তাহলে কেন্দ্রকেও বলুন যে টাকাটা দিন। 2 লক্ষ কোটি টাকা বকেয়া, বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন, অথচ বাংলাকে তার বকেয়া দিচ্ছেন না, বাংলাকে তার অংশ দিচ্ছেন না, কি করে হতে পারে? যারা আন্দোলন করছেন নিশ্চিতভাবে তাদের দাবি জানাবার অধিকার আছে। আবার রাজ্য সরকারও, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীও তাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। তাদের যতটা পারেন তিনি বাড়ান, কিন্তু যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয়, এই প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি চেষ্টা করছেন বাড়াবার।